সরকারের আমলেও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হলেন এনসিপির প্রধান নেতাকর্মী। এইদিকে সেনাপ্রধান কঠিনভাবে রেগে গেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। এবং বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে এত বেশি চাঁদাবাজির আলোচনা বোধহয় এর আগে কখনো হয়নি। তো চাঁদাবাজির একটি ঘটনা, আবারও সেই চাঁদাবাজিতে এনসিপির নাম জড়িত হওয়া। এনসিপির নেতা কিভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত হলেন এবং কেন বারবার চাঁদাবাজি এবং এনসিপি এই নাম দুইটা একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে। ইনকলাব জিন্দাবাদ এটা আমরা আগে কখনো শুনিনি, এটা আমদানি করা হয়েছে। এর মধ্যে দিয়ে একটা ধর্মীয় সুশুরি, এটা পরিষ্কার। এনসিপির এই স্লোগান দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের ভেতরে, দলের ভেতরে ইসলাম ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মের তরুণরা বা অন্য মানুষরা যে আসবে সেই সুযোগটাও কিন্তু বন্ধ করে দিচ্ছে। আওয়ামী লীগের এমন তৎপরতা দেখে জামাত ইসলামী চুপ থাকলেও এনসিপি বলছে বিএনপি গ্রিন সিগন্যাল থাকায় মাঠে নামছে আওয়ামী লীগ। প্রশ্ন হলো, সরকারি দল বিএনপি কি? আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, আগে দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। নির্বাচন হলো, সেই নির্বাচনে একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, আর একটা দল পরাজিত হলো। কিন্তু ওই চাঁদাবাজির যে ঘটনাগুলো আলোচনা হয়েছে বিগত 1.5 বছরের সব থেকে বেশি, এবং বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে এত বেশি চাঁদাবাজির আলোচনা বোধহয় এর আগে কখনো হয়নি। সেই চাঁদাবাজির ঘটনাগুলো এখনো অব্যাহত রয়েছে। আবারও চাঁদাবাজির একটি ঘটনা, আবারও সেই চাঁদাবাজিতে এনসিপির নাম জড়িত হওয়া। এনসিপি দল হিসেবে বোধহয় অনেক বেশি দুর্নাম কুড়িয়ে ফেলছে তাদের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের আচরণের প্রেক্ষিতে। এবারের ঘটনা বগুড়ায়, চাঁদাবাজির ঘটনায় এনসিপির একজন বগুড়ার জ্যেষ্ঠ নেতা, যুগ্ম আহ্বায়ক, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেই চাঁদার পরিমাণ 2 লাখ টাকা। চলুন একটু জেনে দেখি, বগুড়ায় গিয়ে একটু বোঝার চেষ্টা করি যে এখানে এনসিপির নেতা কিভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত হলেন এবং কেন বারবার চাঁদাবাজি এবং এনসিপি এই নাম দুইটা একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বগুড়াই চাঁদাবাজির ঘটনার কথা এবং সেখানে আবারও এনসিপির নাম এসেছে। এর থেকে তাদেরকে বেরোতে হবে। এর থেকে তারা যদি না বেরোতে পারে তাহলে 24-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, সেই আকাঙ্ক্ষা বারবার হোঁচট খাবে এবং এনসিপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে আরও অনেক কমে যাবে এবং কমার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে টানাপোড়েন শুরু হবে, যেটা বাংলাদেশের একটা প্রজন্ম অবশ্যই চায় না। তারা চায় এনসিপি সুপথে থাকুক, সুপথে থেকে মানুষের ভালোবাসা অর্জন করে সামনে এগিয়ে যাক। কিন্তু আদতে হচ্ছে কি সেটা? কি বলছে সময় টেলিভিশন বগুড়ার ঘটনা নিয়ে? খেনিন, বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার। সেখানে বলা হচ্ছে, চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব, আমি যুগ্ম আহ্বায়ক বলেছিলাম, গুরুত্বপূর্ণ নেতা, অর্থাৎ 4 জন বড় নেতার একজন। গত রাতে শহরের জলেশ্বরী তলা কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশ। আজকে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহফুজ আলম জানিয়েছেন, মারপিট ও চাঁদাবাজির অভিযোগে আদালত থেকে মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, অ্যাপোলো পাওয়ার লিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক লিফট সরবরাহ ও সার্ভিসিং এর কাজ করতেন মিজানুর রহমান সাগর। প্রতিষ্ঠানের ম্যানেজার রুবেল প্রামাণিকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী 2024 সালের 30 আগস্ট, মানে 5 আগস্টের ঘটনার পরেই তিনি ওই বাহাদুরি করতে গিয়েছিলেন। 30 আগস্ট রাত 10টার দিকে মিজানুর রহমান সাগর এবং তার 10-12 জন সহযোগী রুবেলকে সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় তুলে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রুবেলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করা হয়। পরে রুবেলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পরের মাসে 22 সেপ্টেম্বর তিনি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এসআই আবু জাফর তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আদালত থেকে মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। এই যে আগস্টের 5 তারিখে সরকার পতনের পরে, তারপর থেকেই যে চাঁদাবাজির মহোৎসব শুরু করেছে, তারাই পরবর্তীতে আবার এনসিপির নেতা হয়ে গেছে। এই ধারাবাহিকতা আমরা দেখেছি এখন পর্যন্ত, যখন এনসিপির বয়স এখনো 1 বছর হয়নি। সেই 1 বছর না হতেই তাদের বিরুদ্ধে যত অভিযোগ দেখা গেছে, তাতে ওই 74 বছরের পুরনো দল কিংবা প্রায় 50 বছর হতে যাওয়া দল বিএনপি, তাদের বিরুদ্ধেও ওই তাদের জন্ম থেকে এই পর্যন্ত এত বিপুল পরিমাণ অভিযোগ কখনো গণমাধ্যমে এসেছে কিনা, সেই ব্যাপারে বোধহয় একটা গবেষণা করা উচিত। যদিও এনসিপি বারবার বিগত 1.5 বছরে বিএনপির বিরুদ্ধে নানা চাঁদাবাজির অভিযোগ করে এসেছে এবং নির্বাচনে চাঁদাবাজি নিয়ে তারা একটা ব্যাপক ক্যাম্পেইনই করেছে, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু
বিএনপির বিরুদ্ধে যত অভিযোগ এসেছে তার তুলনায় এনসিপির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তাতে করে একটা নতুন দলের বিরুদ্ধে এত অভিযোগ আসা, এত ঘটনা ঘটা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে দলীয় কোনো সিদ্ধান্ত না নেওয়া, এই ঘটনাগুলো একটা ইঙ্গিত দেয়। অপরদিকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসায় গত 1.5 বছরে 4,500-এর বেশি নেতাকর্মীদের তাদের দল থেকে বহিষ্কার করার ঘটনা, দুইটা ঘটনা দুই রকম ইঙ্গিত দেয়। একটা ঘটনা ইঙ্গিত দেয় যে বিএনপিতে ঘটনা ঘটছে কিন্তু বিএনপির হাইকমান্ড সেগুলোকে ডিজোন করছে, তাদেরকে বহিষ্কার করছে। কিন্তু এনসিপি দুই একটা ক্ষেত্রে বহিষ্কারের নাটক, মানে শুধু চাঁদাবাজি না, বিভিন্ন বড় বড় অভিযোগে, নারী নির্যাতনের অভিযোগ পর্যন্ত লোক দেখানো 1 মাসের শোকজ করে রেখে তারপরে আবার দলে ফিরিয়ে নিয়ে এসে তাকে এমপি ক্যান্ডিডেট করে দেওয়ার ঘটনাও তো আমরা এনসিপিতে দেখেছি। সুতরাং এই ঘটনা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আগামীর বাংলাদেশে সত্যি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাদের ভাষায় সেটা যদি তারা গড়ে তুলতে চায় তাহলে এর থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই সকল ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ওই লোক দেখানো শোকজ কিংবা লোক দেখানো দল থেকে একটু দূরে রেখে তারপরে আবার দলে ফিরিয়ে নিয়ে আসার এই নাটক আমাদের মনে হয় বন্ধ করা উচিত। তাতে করে তাদের ভাবমূর্তি আরো বাড়তে সহায়ক ভূমিকা পালন। ইনকলাব জিন্দাবাদ এটা আমরা আগে কখনো শুনিনি, এটা আমদানি করা হয়েছে। এর মধ্যে দিয়ে একটা ধর্মীয় সুশুরি, এটা পরিষ্কার। এনসিপির এই স্লোগান দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের ভেতরে, দলের ভেতরে ইসলাম ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মের তরুণরা বা অন্য মানুষরা যে আসবে সেই সুযোগটাও কিন্তু বন্ধ করে দিচ্ছে। বেশ কিছুদিন থেকে একটা নতুন ট্রেন্ড, ইনকলাব জিন্দাবাদ। এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে আগে বলা হতো, কিন্তু এটাকে ধারণ করেছে বাংলাদেশে প্রধানত এনসিপির তরুণ নেতারা। এবং এই ইনকলাব জিন্দাবাদ বলার মধ্য দিয়ে এটা একটা ধর্মীয় লাইনে তারা চলে গেছে। এরা আগে যেমন সর্বদলীয় একটা গ্রহণযোগ্যতা ছিল, আস্তে আস্তে তারা তো এই স্লোগান ধরেছে। আর জামাত জোটের মধ্য দিয়ে তাদের মোটামুটি এখন পরিষ্কার যে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন এরা এক ধারার। এটা যদিও প্রত্যাশিত ছিল না। আজকে ইকবাল হাসান মাহমুদ টুকু একটা কথা বলেছেন, বলার সাথে সাথেই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ তারা ইনকলাব জিন্দাবাদ বলে সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট দিচ্ছে এবং প্রচুর লাইক কমেন্টস পড়ছে। কথাটা বলেছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। কি বলেছেন তিনি বলেছেন, আজ বাংলা ভাষা সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করতাম তাহলে আজকের জেনজি ইনকলাব বলতো না। তারা ইনকলাব বললে আমার রক্তক্ষরণ হয়, এটার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, অথচ না গেলেও চলতো। সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম, কিন্তু সমাজ যে উল্টো দিকে হাঁটে এখন সেটা দেখছি। কথাটা খারাপ বলেননি, সত্যি উল্টো দিকে যাচ্ছে। কারণ তরুণ নেতারা একটা প্রত্যাশা জন্ম দিয়েছিল, সেটা হলো যে নতুন একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে। কিন্তু অল্প দিনই দেখা গেল যে ওইটা ঢুকে গেল ইনকলাব জিন্দাবাদ, ভারতীয় আধিপত্য বা আওয়ামী দোসর, এই সমস্ত খোঁজার মধ্য দিয়ে এক ধরনের সুশুরি, ভারত বিরোধিতার এবং ধর্মীয় সুশুরি, এই দুটোকে একসাথে এক সুতোয় গেঁথে তারা ইনকলাব জিন্দাবাদ, জিহাদি জিন্দাবাদ এই কথাগুলো তারা বলতে শুরু করলো। যদিও শুরুতে কিন্তু তারা বলেনি, পরবর্তীতে তারা এই স্লোগানটা ধরেছে। এই স্লোগানটা ধরার মধ্য দিয়ে কিছু উগ্রতাও আমরা দেখলাম। এর আরেকটা এক্সটেনশন মানে ধারা হচ্ছে ইনকলাব মঞ্চ। দেখেন ওই যে ইনকলাব মঞ্চের যে শাহবাগে শিবির, ইনকলাব মঞ্চ সব এই গোষ্ঠীটা একযোগে হয়ে তারা স্লোগান দেওয়া শুরু করলো নারীদের একটা খুবই অঙ্গ নিয়ে, খুবই বাজে স্লোগান। সেটা আমি আজকেও আর উচ্চারণ করলাম না, আপনারা দেখছেন যে হিজাব পরা নারীরা পর্যন্ত এই স্লোগানে নাচতে থাকলো। তো এই প্রতাপটা এখন দেখা গেল। তো ইনকলাব জিন্দাবাদ এটা আমরা আগে কখনো শুনিনি, এটা আমদানি করা হয়েছে। এর মধ্যে দিয়ে একটা ধর্মীয় সুশুরি, এটা পরিষ্কার। এবং এটা মানে এনসিপির মূল স্লোগান। এনসিপির এই স্লোগান দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের ভেতরে, দলের ভেতরে মানে ইসলাম ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মের তরুণরা বা অন্য মানুষরা যে আসবে সেই সুযোগটাও কিন্তু বন্ধ করে দিচ্ছে। কারণ ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা নিশ্চয়ই অন্য ধর্মের কেউ বলবে না। এটা যারা মুসলিম ধর্মের মানে ধারণ করে, মুসলিম ধর্মাবলম্বী, তারাই শুধু স্লোগান করবে। কিন্তু রাজনীতিটা কি শুধু মুসলমানদের জন্য? বাংলাদেশের রাজনীতিতে, আমরা যেটা গণতান্ত্রিক রাজনীতিতে, সেখানে সবার পার্টিসিপেশন থাকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধর্মের। তো অন্য ধর্মের, অন্য গোত্রের তারা ইনকলাব জিন্দাবাদ বলবে কেন? ইনকলাব জিন্দাবাদের মধ্য দিয়ে একটা ধর্মীয় ধারা, এটা পরিষ্কার। তো সুতরাং ইকবাল হাসান মাহমুদ টুকু সত্যি বলেছেন যে 71-এর মুক্তিযুদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে আমরা অগ্রসর হয়েছিলাম। 5ই আগস্ট যে পট পরিবর্তন হলো, গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের চেতনাও ছিল গণতান্ত্রিক। কিন্তু এখন যারা এই স্লোগানটা দিল, যারা সংগঠিত হলো, এরা এখন উল্টো দিকে যাচ্ছে। আজকে এই কথা বলার কারণে তারা আবার এটাকে মানে স্যাটায়ার করার জন্য ইনকলাব জিন্দাবাদ বলা শুরু করছে। তো এটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য বাংলাদেশের রাজনীতিতে, এটা জনগণই ঠিক করবে। নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। নির্বাচনের পরদিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের 26টি জেলা ও উপজেলার দলীয় কার্যালয় খুলে দোয়া মোনাজাত, জাতীয় পতাকা উত্তোলন, ব্যানার টানানো ও স্লোগান দিয়েছে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের এমন তৎপরতা দেখে জামাত ইসলামী চুপ থাকলেও এনসিপি বলছে বিএনপি গ্রিন সিগন্যাল থাকায় মাঠে নামছে আওয়ামী লীগ।
প্রশ্ন হলো, সরকারি দল বিএনপি কি ভাবছে? কিছু জায়গায় আওয়ামী লীগের তৎপরতা স্থানীয় ছাত্রদল ও বৈষম্য বিরোধীদের বাধার মুখে পড়লেও কেন্দ্রীয় পর্যায়ে বিএনপি শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি। আবার আওয়ামী লীগের দুজন সাবেক এমপি সহ বেশ কয়েকজন নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপির একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দিকে আনার জন্য মাঠ পর্যায়ে অনানুষ্ঠানিক সহনশীলতার একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন সামনে স্থানীয় সরকার নির্বাচনের আগে বিএনপিকে আওয়ামী লীগের ব্যাপারে একটি সিদ্ধান্ত দ্রুতই নিতে হবে, সে ইঙ্গিত দিয়ে রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার জামায়াত ইসলামের একটি অংশ মনে করে, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে না গিয়ে কৌশলগত অবস্থান নিতে চায়। প্রশ্ন হলো, নির্বাহী আদেশে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়ে গেছে, সেটি কোন প্রক্রিয়ায় তুলে নেবে সরকার? সরকার একটি সূত্র বলছে, এক্ষেত্রে 3টি বিকল্পের কথা ভাবছে সরকার। 3টির মধ্যে দ্বিতীয় বিকল্পের পথে হাঁটলে মার্চের শেষ দিকে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে যেতে পারে। এই বিকল্পগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে আইন মন্ত্রণালয়। আবার মার্চ পর্যায়ে আওয়ামী লীগের অবস্থান ও দলটি নিষেধাজ্ঞা তুলে দিলে এর প্রভাব কি হতে পারে তা নিয়ে রিপোর্ট তৈরি করতে কাজ করছে দুটি গোয়েন্দা সংস্থা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নির্বাচনের পরদিন 13 ফেব্রুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। এরপর পটুয়াখালীর দশমিনা, বরগুনার বেতাগী, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, বগুড়া, পঞ্চগড়, হবিগঞ্জ, খুলনা, রাজবাড়ী, ফরিদপুর, চট্টগ্রাম, কুড়িগ্রাম, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, সিলেট এবং দিনাজপুরের পার্বতীপুর সহ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিত হতে দেখা গেছে। এসব জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ, জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে এসব কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবশেষ ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে এ ধরনের উপস্থিতি কেবল সাংগঠনিক বার্তা নয়, বরং জাতীয় রাজনীতিতে পুনরায় জায়গা করে নেওয়ার কৌশলগত প্রচেষ্টার অংশ। এই যে বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টা, পতাকা উত্তোলনের বাইরেও আরেকটি বিষয় সবার নজরে আসে। সেটি হলো, দীর্ঘ প্রায় 9 মাস পর জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগর সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন সহ দুজনকে। গ্রেপ্তারের 1.5 বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। অনেক জায়গায় আওয়ামী লীগের এই তৎপরতার মুখে স্থানীয় ছাত্রদল বা বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বাধা, ভাঙচুর বা পুনরায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কেন্দ্রীয় পর্যায়ে বিএনপি শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে প্রকাশ্যে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি। বিষয়টিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি নতুন সরকারের নমনীয় মনোভাব বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। সরকার গঠনের পর বিএনপির একটি অংশ মনে করছে, ইসলামী দলগুলোর উত্থান, বিশেষ করে জামাত ইসলামীকে মোকাবেলা করতে হলে আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিকভাবে মাঠের বাইরে ঠেলে দেওয়া কৌশলগতভাবে সুবিধাজনক নাও হতে পারে। বিশেষ করে জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান প্রায় একই বিন্দুতে এসে ঠেকেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। বর্তমান সংসদে বিরোধী দলগুলোর সঙ্গে বিএনপির যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার কেন্দ্রে রয়েছে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া ও জুলাই সনদের বাস্তবায়ন প্রশ্ন। সম্প্রতি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করেছে জামাত, এনসিপি সহ কয়েকটি বিরোধী দল। তাদের অভিযোগ। দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম, যা আপনাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখেই বুঝতে পেরেছেন ঠিক আজকের ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।